আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের ক্লাসের টপিক হলো দ্য গুড মরল। এই কবিতাটি লিখেছেন জন ডান। জন ডান ছিলেন একজন মেটাফিজিক্যাল কবি। মেটাফিজিক্যাল কবি হওয়ার সাথে সাথে উনি ছিলেন একজন চিন্তাবিদ, একজন ধর্মযাজক। উনার এই কবিতাটি ফেমাস একটি কবিতা। এই কবিতার মধ্যে উনি মূলত প্রেমে পড়ার আগের জীবনটাকে দেখিয়েছেন এবং প্রেমে পড়ার পরের জীবনটাকে দেখিয়েছেন, এবং দুইটার একসাথে কম্প্যারিজন করেছেন যে প্রেমে পড়ার আগে আমাদের জীবনটা কেমন ছিল আর এখন কেমন আছে। এই কবিতাটির টাইটেল একটু খেয়াল করে দেখো, দ্য গুড মরো। মরো বলতে হচ্ছে এখানে মর্নিং। মর্নিং এর কথা কেন বলা হচ্ছে? মর্নিং এর কথা বলা হচ্ছে কারণ আমরা সকালবেলা দেখি সবকিছু নতুন করে শুরু হয়, একটা নিউ স্টার্ট হয়। তো কবি এখানে বলতে চাচ্ছেন যে প্রেমে পড়ার পর তার জীবনটা নতুন করে শুরু হয়েছে। এই জন্য এই টাইটেলটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এই কবিতার মধ্যে টোটাল হচ্ছে তিনটা স্ট্যান্জা। এক একটা স্ট্যান্জায় হচ্ছে 7টা করে লাইন। তো টোটাল হচ্ছে 21টা লাইন। কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন পড়বো না, আজকে আমরা স্ট্যান্জা বা স্ট্যান্জা সামারি পড়বো। তো প্রথম স্ট্যান্জার মধ্যে চলো দেখি কি বলা হচ্ছে। In the first stanza, the poet is seen to be overwhelmed with joy to have won the love of his lady love. প্রথম স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি যে কবি এখানে অনেক হ্যাপি। কবি এখানে একদম আনন্দে ভেসে যাচ্ছেন। কেন? কারণ উনি ওনার লেডি লাভের যে লাভ সেটা উনি পেয়েছেন। উনি ওনার লেডি লাভকে ভালোবাসেন আর ওনার বিলাভেটও ওনাকে ভালোবাসেন, দুইজন দুইজনকে ভালোবাসে। আর উনি এখানে এটা ডিক্লেয়ার করতেছেন যে আমাদের ভালোবাসাটা হচ্ছে মিউচুয়ালি এগ্রিড লাভ। এই জন্য উনি অনেক বেশি হ্যাপি। তো হ্যাপি হওয়ার সাথে সাথে উনি এখানে সারপ্রাইজ ফিল করতেছেন, ওয়ান্ডার ফিল করতেছেন। উনি ভাবতেছেন যে এই যে লাভ, সেটা প্রকাশ করার আগে আমাদের জীবনটা কেমন ছিল, আমরা কেমন জীবন অতিবাহিত করেছিলাম। এখন সেটা বোঝানোর জন্য উনি এখানে কিছু কম্পারিজন ব্যবহার করেছেন, কিছু ইমাজিরি ব্যবহার করেছেন। উনি এখানে ওনাকে এবং তার যে বিলাবের তাকে, দুইজনকে বাচ্চাদের সাথে তুলনা করেছেন। ছোট বাচ্চা যারা এখনো অপরিণত অবস্থার মধ্যে আছে, যারা এখনো ইমেচুর। এবং এই বাচ্চাগুলো হচ্ছে কান্ট্রি প্লেজার্স বড় হয়েছে। কান্ট্রি প্লেজার্স বলতে উনি কি বুঝাচ্ছেন? কান্ট্রি প্লেজার্স বলতে যেসব বাচ্চারা কান্ট্রি সাইডে বড় হয়েছে, গ্রাম অঞ্চলে বড় হয়েছে, তারা ছোটখাটো জিনিস দেখে অনেক হ্যাপি হয়ে যায়। ওইখান থেকেই তারা সন্তুষ্টি পেতে পারে। তো কবি বলতে চাচ্ছেন উনি আর ওনার বিলাভেড দুজন প্রেমে পড়ার আগে এই ছোট বাচ্চাদের মতো ছিল, যারা ছোটখাটো বিষয়ে অনেক হ্যাপি হয়ে যেত। তারপর দেখো, উনি এখানে নিজেদেরকে সেভেন স্লিপার্স এর সাথে তুলনা করেছেন। উনি বলতে চাচ্ছেন যে আমি এবং আমার প্রেমিকা দুইজন হচ্ছে হয়তো প্রেমে পড়ার আগে সেভেন স্লিপার্স এর মতো ছিলাম। এখন এই যে সেভেন স্লিপার্স, ওনাদের কথা যে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা এলুশন। এলুশন একটা ফিগার অফ স্পিচ, যেখানে লেজেন্ডারি কারো রেফারেন্স দেওয়া হয়, কারো কথা মেনশন করা হয়। তো এখন সেভেন স্লিপার্স কারা ছিলেন? সেভেন স্লিপার্স ছিলেন 7জন বালক। 7জন বালক, ওনারা হচ্ছে রোমান শাসনের সময় খ্রিস্টান ধর্ম পালন করেছিলেন। আর ওনারা এফিসাস শহরের মধ্যে থাকতেন। তো সেখানের যে রাজা ছিল কিং ডেসিয়াস, সে সবার উপর অত্যাচার করত, যারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করতো, পালন করতো, তাদের উপর কিং ডেসিয়াস অত্যাচার করত। তো এই যে সেভেন স্লিপার্স, 7জন বালক, তারা তো খ্রিস্টান ধর্মটাকে গ্রহণ করেছেন। এখন রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তো সেই গুহার মধ্যে অলৌকিক ভাবে তারা ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পর ঘুমটা ভাঙে 200 থেকে 300 বছর পরে, এটা স্পেসিফিক ভাবে বলা হয়নি। বাট বলা হয় যে 200 থেকে 300 বছর পরে তাদের ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পরে দেখে যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের মতো অত্যাচার করা হয় না, আগের রাজা এখন নেই। এখন হচ্ছে খ্রিস্টান ধর্মটা স্বীকৃতি পেয়েছে এবং অলমোস্ট সবাই খ্রিস্টান ধর্মের এখন খ্রিস্টান ধর্মটা এখন পালন করে। তো এটা দেখার পর ওনারা তো খুব হ্যাপি। তো এখানে কবি সেভেন স্লিপার্স এর সাথে নিজেদেরকে কেন তুলনা করেছেন? উনি বলতে চাচ্ছেন যে এই প্রেমে পড়ার আগে, একে অপরকে ভালোবাসার আগে, ওনারা হচ্ছে এই সেভেন স্লিপার্স এর মতো একটা গভীর ঘুমের মধ্যে ছিলেন, অবচেতন অবস্থার মধ্যে ছিলেন। ওনারা কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। একজন মানুষ ঘুমন্ত অবস্থায় যেমন থাকে, তারা ঠিক তেমনটাই ছিলেন। এটা উনি বলতে চাচ্ছেন। তারপর দেখো, এখানে কবি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। কবি বলতেছেন যে এই যে ওনার প্রেমিকা, বর্তমান যে প্রেমিকা, তাকে পাওয়ার আগে উনি যদি কোনো সুন্দরী মহিলাকে দেখে থাকেন, তাকে যদি পাওয়ার আকাঙ্ক্ষা করে থাকেন এবং পেয়ে থাকেন, তার সাথে যদি সম্পর্ক করে থাকেন, তাহলে ওই যে মহিলাটি ছিল আগে, যে তার গার্লফ্রেন্ড ছিল, সে ছিল তার বর্তমান প্রেমিকার একটি প্রতিফলন। মানে তার বর্তমান প্রেমিকার মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যর কিছু হয়তো সে তার আগের প্রেমিকার মধ্যে দেখতে পেয়েছিল। এজন্য তাকে সে চেয়েছিল, তার সাথে সে সম্পর্ক করেছিল। মানে এখানে উনি খুব ইন্টারেস্টিং ভাবে তার আগের যে রিলেশনশিপ গুলো ছিল, আগের যে গার্লফ্রেন্ড গুলো ছিল,
সেগুলোকে উনি জাস্টিফাই করার চেষ্টা করতেছেন। আর যখন তোমরা কবিতাটা পড়বা তখন দেখবে যে কবিতাটা আরো বেশি ইন্টারেস্টিং। সেখানে উনি বলতেছেন যে ভালোবাসাটা হচ্ছে মইয়ের মতো। এখন একটা মইয়ে কিন্তু অনেকগুলো সিঁড়ি থাকে। উনি বলছে যে মইয়ে যতগুলো সিঁড়ি থাকে একদম সবার উপরের যে সিঁড়িটা সেটা হচ্ছে তার প্রেমিকা, বর্তমান প্রেমিকা। তো ওই উপরের সিঁড়ি পর্যন্ত যেতে হলে তো নিচের সিঁড়িগুলো অতিক্রম করে আসতে হবে, পার হয়ে আসতে হবে। তো সেই নিচের সিঁড়িগুলো ছিল তার আগের যে এক্স অথবা আগের যে এক্স গার্লফ্রেন্ড তারা। তো এই জন্য উনি বলতেছেন যে আগের যে রিলেশনশিপ গুলো ছিল সেগুলো তোমার কাছে আসার জন্যই দরকার ছিল। তো এই গেল হচ্ছে আমাদের প্রথম স্ট্যান্সা। সেকেন্ড স্ট্যান্সার মধ্যে দেখো কবি এখানে তার যে কন্টেন্ট সেটা উনি এক্সপ্রেস করতেছেন। কন্টেন্ট বলতে হচ্ছে সন্তুষ্টি। ওনার সন্তুষ্টিটাকে উনি এক্সপ্রেস করতেছেন। তারপর ওনার এখানে একটা আশা এক্সপ্রেস করতেছেন। ওনার মনে অনেক আশা, অনেক ইচ্ছা যে ভবিষ্যৎ সময়টা তারা একে অপরকে ভালোবেসে কাটাবেন। উনি আর ওনার বিলাভেড হচ্ছে ভবিষ্যতে একে অপরের প্রতি অনেক মগ্ন থাকবেন, একে অপরকে নিয়েই থাকবেন, এটা উনি আশা করতেছেন। তারপর কবি বলতেছে একে অপরের প্রতি তাদের যে ভালোবাসা সেটা হচ্ছে অন্যান্য জিনিসের প্রতি তাদের যে ভালোবাসা সেটাকে কন্ট্রোল করবে। এখন এমনটা কিভাবে হবে? দেখো, তারা হচ্ছে অন্যান্য সব জিনিসের থেকে একে অপরকে বেশি ভালোবাসবে। তাহলে অন্যান্য জিনিসের প্রতি তাদের একদমই ইন্টারেস্ট লাগবে না, অন্য জিনিসের প্রতি তারা একদমই অ্যাটেনশন দিবে না। তারা বলতেছেন যে আমরা একে অপরকে এত ভালোবাসবো যে আমাদের ছোট্ট একটা রুমে সব সন্তুষ্টি আমরা খুঁজে পাবো, পৃথিবীর যত সুখ সবকিছু আমরা আমাদের ছোট্ট রুমে খুঁজে পাবো। পৃথিবীর মধ্যে অনেক কিছু হবে, নতুন নতুন অনেক ডিসকভারিজ হবে, কিন্তু আমাদের সেটা নিয়ে মাথা কামানোর একদমই কোনো বিষয় না। আমরা কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো না, আমরা শুধুমাত্র একে অপরকে নিয়ে থাকবো। এটা হচ্ছে সম্পূর্ণটা কবির ইচ্ছা। কবি এই ইচ্ছাটা এখানে প্রকাশ করতেছেন যে আমরা দুজন দুজনকে নিয়ে স্যাটিসফাইড থাকবো, আমাদের নিজস্ব জগতে, ভালোবাসার জগতে থাকবো। বাহ্যিক পৃথিবীতে কি হচ্ছে আমাদের সেটা দেখার বিষয় না। তারপর থার্ড স্ট্যান্সা। থার্ড স্ট্যান্সার মধ্যে কবিতার একটা আইডিয়া এক্সপ্রেস করতেছেন। এখানে উনি একটা খুব ফেমাস কনসেপ্ট ব্যবহার করেছেন, মেটাফিজিক্যাল কনসেপ্ট। এখানে উনি আর ওনার যে বিলাভেড, দুইজনের যে চেহারা, দুইজনের যে ফেস, দুইটা ফেসকে দুইটা হেমিস্ফিয়ার্স এর সাথে তুলনা করেছেন। হেমিস্ফিয়ার্স মানে হচ্ছে গোলার্ধ, পৃথিবীর গোলার্ধ। মানে ওনাদের দুইজনের চেহারা হচ্ছে পৃথিবীর দুইটা গোলার্ধের মতো। কিন্তু তারপর আবার উনি বলতেছেন যে পৃথিবীর যে গোলার্ধ গুলো আছে সেগুলো তো ভুলে পরিপূর্ণ, ত্রুটিতে পরিপূর্ণ, পারফেক্ট হয় না। কিন্তু তাদের চেহারাগুলো তো হেমিস্ফিয়ার্স, বাট তাদের যে হেমিস্ফিয়ার্স গুলো আছে সেগুলো হচ্ছে পারফেক্ট হেমিস্ফিয়ার্স। মানে পৃথিবীর গুলো হচ্ছে ডিফেক্টে ভরা, বাট তারা হচ্ছে পারফেক্ট, এটা উনি বলতে চাচ্ছেন। তারপর দেখো এখানে উনি বলেছেন যে তাদের যে হেমিস্ফিয়ার্স সেগুলো একদমই ফল্টলেস, একদম পারফেক্ট, আর এখানে কোনো শার্প নর্থ নেই। শার্প নর্থ মানে কি? এখানে নর্থ বলতে হচ্ছে পৃথিবীর যে নর্থ ডাইরেকশন সেটার কথা বোঝানো হচ্ছে, মানে পৃথিবীর উত্তর দিকের কথা বোঝানো হচ্ছে। পৃথিবীর যে উত্তর দিক সেখানে কিন্তু অনেক ঠান্ডা। তো ওই ঠান্ডাটা মানুষের জন্য খুবই কষ্টকর। এজন্য উনি বলতেছেন আমাদের মধ্যে কোনো শার্প নর্থ নেই, মানে কষ্টকর কিছু না, অথবা ফল্ট আমাদের মধ্যে একদমই নেই, এটা উনি বলতে চাচ্ছেন। তারপর বলতেছেন যে ডিক্লাইন ওয়েস্ট নেই। ওয়েস্ট অথবা পশ্চিম, পশ্চিম দিকে আমরা জানি যে সূর্য অস্ত যায়, মানে ক্ষয় হয়, ধ্বংস হয়। তো এখানে পশ্চিম দিক হচ্ছে ক্ষয়, ধ্বংস, মৃত্যুর একটা সিম্বল। তো উনি বলতেছেন যে আমাদের মধ্যে ক্ষয় হবে না, ধ্বংস হবে না, অথবা কোনো মৃত্যু হবে না। মানে উনি চাচ্ছেন যে তাদের ভালোবাসাটা অমর হয়ে থাকবে, তারা দুজন ভালোবাসার মাধ্যমে অমর হয়ে থাকবে। লাস্টে তো উনি এটাই বলেছেন যে যদি তাদের ভালোবাসার মধ্যে কোনো শর্ট কামিং না থাকে, কোনো কমতি না থাকে, তাহলে তারা ইমর্টাল হয়ে থাকবে, তারা অমর হয়ে থাকবে।